নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার কাছে দূরে দেশে বিদেশে যে সব বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছে সবাইকে স্বাগতম জানিয়ে আমার এই রেসিপিটা শুরু করছি। আমি আজকে নিরামিষ পনিরের ডালনা রান্না করেছি। আর এই পনিরের ডালনা রান্না করার জন্য আমার যে সব উপকরণ লাগছে আমি আস্তে আস্তে সব আপনাদের সাথে শেয়ার করব। আর বিভিন্ন টিপস থাকবে এই পনিরের ডালনা রান্না করতে করতে। এই পনিরের ডালনাটা রান্না করার জন্য আমার শুরুতে পনিরটা তৈরি করে নেব। আর সেজন্য আমি এখানে দুধ নিয়েছি। বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি দুধ না থেকে থাকে তাহলে বাজারে যে পনিরটা পাওয়া যায় তা দিয়েও তৈরি করে নিতে পারেন। আমার হাতের কাছে দুধ ছিল, তাই আমি এটা দিয়ে পনির তৈরি করে নিয়েছি। চলুন এবার চুলার কাছে চলে যাই। আমি এই পুরো দুধটা কড়াইতে ঢেলে দিলাম। আমার এখানে 1.5 কিলো দুধ আছে। আর এই পাত্রটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। আমি এই পনিরটা তৈরি করার জন্য শুরুতে ছানা কেটে নেব। আর এই ছানা কাটার জন্য আমার বাড়ির কাছেই মিষ্টির দোকান আছে, সেখান থেকে আমি ছানার জল নিয়ে এসেছি। তার মানে মিষ্টির দোকানে যে ছানাটা তৈরি করে তারপরে যে জলটা থাকে তা ওরা রেখে দেয়, সেখান থেকে আমি নিয়েছি। তবে আপনাদের কাছে যদি এভাবে ছানার জল না থাকে তাহলে আপনারা ভিনেগার অথবা লেবু দিয়েও নিয়ে নিতে পারেন এই ছানাটা কেটে। দেখেন বন্ধুরা, আমার কিন্তু ছানাটা কাটা হয়ে গেছে। গরম দুধের মধ্যে আপনি লেবুর রস দেন, ভিনেগার দেন, ফিটকিরি দেন, তাতেই কিন্তু এভাবে ছানা কেটে যাবে। এবার আমি এটাকে ছেঁকে নেব। পরিষ্কার কাপড় নিয়েছি ছানাটা ছাকার জন্য। আমার এখানে যতটুক ছানা হয়েছে তাতে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এবার আমি এই পুটলিটাকে ভালো করে চেপে চেপে এর মধ্যে থেকে জলটা ফেলে দেব। আর তারপরে এটাকে আমি ঝুলায়ে রাখবো অন্তত 10-20 মিনিট। বন্ধুরা, আমি আজকে যে এই পনিরটা তৈরি করতে গিয়ে যে জলটা বেরিয়েছে এটা রেখে দেবেন, বোতল ভরে ফ্রিজে রেখে দেবেন। তাহলে যখনই আপনি এই দুধের পনির তৈরি করতে চাবেন বা মিষ্টি বানাতে যাবেন, ছানা কাটার প্রয়োজন হবে, তখন আর মিষ্টির দোকানে যাওয়ার দরকার হবে না। একবার যদি ঘরে এভাবে ছানা কাটা জল থাকে তাহলে আপনি অনায়াসে তা দিয়ে কাজ করতে পারবেন। যখনই এটা ছানাটা তৈরি করবেন তখনই রেখে দেবেন। এবার আমি 2টো আলু কেটে নেব। এই পনিরের তরকারি রান্না করার জন্য এর মধ্যে আমি 2টো আলু দেব। এই আলু দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো হয়। যদিও আপনারা যদি দিতে চান দিবেন, তা না হলে অ্যাভয়েড করবেন। আমি 20 মিনিট পর চলে আসলাম। আমার এই ছানাটা কীরকম হয়েছে তা দেখব। এবার এটা ঢেলে নেব। দেখেন বন্ধুরা, এটা দিয়ে কিন্তু মিষ্টিও তৈরি করা যায়। আমরা যে বাজারে মিষ্টি খাই তারা কিন্তু এভাবেই ছানা কেটে তারপরে মিষ্টি তৈরি করে। আর আজকে আমি এটা দিয়ে করব পনির তৈরি। সেই জন্য এটার মধ্যে কিছু দিয়ে দেব। দেখেন, লবণ দিলাম, মরিচের গুঁড়া দিলাম, আর দিলাম হলুদের গুঁড়া। এবার খুব ভালো করে মাখবো, কম করে হলেও 10 মিনিট আমার মাখতে হবে এটাকে, না হলে কিন্তু সফট হবে না, এটা ভালো হবে না। সেই জন্য আমাকে এটা আস্তে 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 করে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি দিয়ে আবারও মেখে নেব। এটা ততক্ষণ পর্যন্তই মাখবো যতক্ষণ না পর্যন্ত হাতের মধ্যে সফট লাগে। ঠিক যখন হাতের মধ্যে তুলতুলে হয়ে যাবে তখনই আমি এ দিয়ে দলা পাকিয়ে নেব। দেখেন বন্ধুরা, এভাবে করে আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি। আমি এভাবে হাতের মধ্যে করে চেপে চেপে এভাবে তৈরি করে নিচ্ছি। আমার সবকটা তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে আমি যে আলু কেটে রেখেছি সেগুলোও দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, এই পনির আর আলুর তরকারি রান্না করব। দিয়ে দিলাম কড়াইতে তেলটা হালকা গরম হলে পনির ভেজে নেবেন। বেশি গরমের মধ্যে পনির ছেড়ে দিবেন না, তাহলে কিন্তু উপরের অংশ পুড়ে যাবে। একেবারেই লো আঁচে এটা ভেজে নিতে হবে। আর একবারেও সবগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু খুলে যাবে। সেই জন্য খেয়াল করে এটা ভাজতে হবে। দেখেন, আমি আস্তে আস্তে করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে করে ভেজে নিতে হবে।
এই পনিরের তরকারি যারা খায় তারা কিন্তু জানে এটা খেতে কতটা স্বাদ লাগে, আর যারা খায় না তাদেরকে বলবো একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এটা কিন্তু দারুণ স্বাদ লাগে, খেতে খুব ভালো লাগে, আর এটা খুব স্বাস্থ্যকর, শরীরের জন্য খুব ভালো। সবগুলোই আস্তে আস্তে করে এভাবে ভেজে তুলে নিচ্ছি। অবশ্যই এভাবে ভেজে তুলে নিতে হবে, যাতে বেশি ভাজাও না হয় আবার কম ভাজাও না হয়। এবার আলুগুলো ভেজে নেব, আর এই আলু ভাজার জন্য এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। এই আলুটা ভাজতে ভাজতে যেন অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়, তাহলে রান্না করতে খুব কম সময় লাগবে। আমার সবগুলো আলুই কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একে একে সবগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্না করব। দেখেন বন্ধুরা, আমার ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরা আর দারচিনি, এলাচ আর তেজপাতা। এটাকে একটু ভাজা ভাজা করে আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লাল কাশ্মীরি গুঁড়া, লবণ, আবার দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, আদা বাটা, আর দিয়ে দেব জিরা বাটা। এবার এই সব মশলা আমি খুব ভালো করে কষাবো। বন্ধুরা, এই মশলা কষানোর উপরই কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে। আপনি যত ভালো করে কষাবেন তত ভালো হবে। আমি একটু জল দিয়ে আস্তে আস্তে করে কষায় নেব। বন্ধুরা, এই মশলাটা কষাতে কষাতে আবার বলবো, আপনারা যদি এই রেসিপিটা দেখতে দেখতে একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার যত পুরানো বন্ধু আছে, আমার পথে পথ চলছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই রান্নাঘরে আজকে আসছে, নতুন আসছে, তাদেরকে বলবো যেতে যেতে অবশ্যই লাইক করে যাবেন, কিছু লিখে যাবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যায়। আমার মশলাটা কষানো হয়ে গেছে এবং ঝোলটাও ফুটে উঠেছে। আমি পুরোটা ঢেলে দিলাম। এবার আস্তে আস্তে করে রান্না করব। দিয়ে দিলাম একটু টালা জিরার গুঁড়া। আমার কিন্তু এই রান্নাটা প্রায় হয়ে গেছে। 10 মিনিট রান্না করলেই হয়ে যাবে, সব কিছুই ভাজা। অবশ্যই বলবো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, এর দুর্দান্ত স্বাদ হয়, এ খেতে খুব ভাল লাগে। ভাত দিয়ে খান, রুটি দিয়ে খান, যা দিয়ে খান না কেন, এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। এভাবে হাতে তৈরি পনির দিয়ে পনিরের তরকারি রান্না করলে এটা খুব ভালো লাগে। বাজারের পনিরের চেয়ে এভাবে কষ্ট করে হলেও নিজেরা পনির তৈরি করে রান্না করলে দারুণ লাগে খেতে। যেখানে বসে আমার এই রেসিপিটা এতক্ষণ ধরে এত কষ্ট করে দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে যেতে যেতে আবার বলবো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।